আমার নাম শ্রুতি সেন। আমি পেশায় একজন স্কুল শিক্ষক। গত বছর আমার বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে আমরা কলকাতার দক্ষিণে এক ছোট ফ্ল্যাটে উঠে এসেছিলাম। কিন্তু কিছুদিনের মধ্যেই মা খুব অসুস্থ হয়ে পড়লেন। পুরনো বাড়ির কথা মনে পড়লে তিনি ভয় পেতেন। সেই বাড়িটা আমাদের পৈতৃক ভিটে, দীঘলপুরের পুরনো সেন বাড়ি। সেই বাড়ি নিয়ে গ্রামের লোকজনের অনেক গল্প আছে। কেউ বলে রাতের বেলা সেখানে এখনো আলো জ্বলে, কেউ বলে কারো কাঁধে কেউ হাত রাখে, কিন্তু ফিরে তাকালে কেউ নেই। সবচেয়ে অদ্ভুত কথা হলো বাড়িটা ২০ বছর আগেই ভেঙে পড়েছিল। আমি ছোটবেলায় সেখানে অনেক দিন থেকেছি। বারান্দায় দোলনা, বাবার পুরনো বই আর রান্নাঘরের গন্ধ সবকিছু এখনো আমার মনে গেঁথে আছে। কিন্তু গত মাসে হঠাৎ একদিন একটা ফোন কল আমার জীবনটাই বদলে দিল। ফোনটা করেছিল প্রতুল কাকু, আমাদের গ্রামের পুরনো কেয়ারটেকার। তিনি খুব ধীর গলায় বললেন, মা, তুমি একটু গ্রামে এসো তো একদিন। তোমাদের বাড়ির সামনে আবার কে যেন থাকে নাকি? আমি অবাক হলাম। কি বলছেন কাকু? বাড়িটা তো ভেঙে গেছে। প্রতুল কাকু নিঃশ্বাস ফেললেন, তারপর বললেন, ভেঙেছে ঠিকই, কিন্তু গত কয়েক রাতে আলো জ্বলতে দেখেছি, কারো ছায়াও পড়ে জানালায়। আমি ভেবেছিলাম চোর, কিন্তু ওভাবে কেউ চোরাগোপ্তা থাকে না মা, যেন কেউ বাড়ির লোকই আছে। তার কথায় অদ্ভুত একটা ঠান্ডা নেমে এলো আমার বুকের ভেতর। মায়ের অসুস্থতার জন্যে আমি তখন একদম একা ছিলাম, তবুও মনে একটাই তাগিদ কাজ করছিল, যেতে হবে। দুদিন পর সকালে আমি ট্রেনে চেপে দীঘলপুরের দিকে রওনা দিলাম। পুরো পথটাই যেন কুয়াশার ভেতর ডুবে থাকা এক পুরনো ছবির মতো লাগছিল। বিকেল 4টের দিকে পৌঁছালাম। স্টেশনে নামতেই একটা মিষ্টি কিন্তু অচেনা গন্ধ, পুরনো ধুলোর, ভেজা মাটির আর কোনো এক অজানা গন্ধ নাকের মধ্যে ঢুকে গেল। প্রতুল কাকু এসে আমাকে নিয়ে গেলেন বাড়ির দিকে। রাস্তা জুড়ে শিউলি ফুল পড়ে আছে, বাতাসে একটা অদ্ভুত সোঁদা গন্ধ। বাড়িটার সামনে পৌঁছে দেখি যে জায়গায় একসময় আমাদের পুরনো দোতলা বাড়ি ছিল, সেখানে এখন শুধু একটা অংশ দাঁড়িয়ে আছে। ভাঙা দেওয়াল, লাত ভাঙা দরজা, আর পেছনের দিকটায় একটা কাঠের সিঁড়ি, যেটা অদ্ভুতভাবে এখনো টিকে আছে। আমি অবাক হয়ে বললাম, কাকু, আলোটা কোথা থেকে জ্বলছিল?
সেই রাতে আমি আর প্রতুল কাকু থাকলাম পুরনো সেন বাড়িতেই। তিনি অনেক অনুরোধ করেছিলেন যেন আমি ওখানে না থাকি, কিন্তু আমার ভিতরের কৌতূহল থামল না। মায়ের অসুস্থ মুখটা, বাবার পুরনো স্মৃতি সব যেন একসাথে মিশে গিয়েছিল ওই বাড়িটার সাথে। আমি ঠিক করেছিলাম সত্যটা জানতে হবে। রাত 9টার পর প্রতুল কাকু চলে গেলেন তার বাড়িতে। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। বাতাসে শুধু শালপাতার খসখস শব্দ আর দূরে কুকুরের হালকা ডাক। আমি একটা লণ্ঠন জেলে বসেছিলাম নিচের ঘরে। ঘরটা অদ্ভুত নীরব, তবুও মনে হচ্ছিল কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি উপরে থেকে। ধীরে ধীরে ভারী পায়ের চাপের মতো, ঠক ঠক ঠক। আমি ভেবেছিলাম হয়তো বাতাসে সিঁড়িটা পকাচ্ছে, কিন্তু তারপর দরজার নিচ দিয়ে একটা ছায়া পড়ল। ছায়াটা এক মুহূর্ত স্থির থেকে হঠাৎ সরে গেল। আমার বুকের ভেতর ধক করে উঠল। লণ্ঠনটা হাতে নিয়ে আমি ধীরে ধীরে উপরে উঠতে লাগলাম। প্রতিটা ধাপ যেন আগেরটার চেয়ে বেশি কচমচ করছে। যেই ঘরটা সকালে দেখেছিলাম, যেখানে বিড়ালটা ছিল, সেই ঘরটার দরজা এবার বন্ধ। ভেতর থেকে যেন হালকা ফিস ফিস শব্দ আসছে। কে ওখানে? আমি কাঁপা গলায় বললাম। কোনো উত্তর নেই, শুধু হালকা শ্বাসের শব্দ, যেন কেউ খুব কাছে থেকে নিঃশ্বাস ফেলছে। আমি দরজাটা ঠেলে খুলতেই ঠান্ডা বাতাসের ঝাপটা এসে আমার মুখে লাগল। ঘরে কেউ নেই, বিছানার ওপরের চপ্পলগুলোও নেই। শুধু জানালার পাশে দাঁড়ানো সেই সাদা কালো বিড়ালটা এবার তাকিয়ে আছে আমার দিকে। তার চোখে একদম ফ্যাকাশে, প্রায় মানুষের মতো দৃষ্টি। আমি তাকিয়ে থাকতে না পেরে লণ্ঠনটা নামিয়ে রাখলাম। তখনই দেখলাম দেয়ালে একটা ফ্রেম ঝুলছে। ভাঙা কাচের মধ্যে একটা পুরনো সাদা কালো ছবি। ছবিটায় 4 জন মানুষ, আমার বাবা, মা, আমি আর এক মহিলা যাকে আমি চিনতাম না। লম্বা চুল, পরনে শাড়ি, মুখে অদ্ভুত হাসি। ছবির নিচে হাতের লেখায় লেখা, কমলা বৌদি, 1998। আমার মনে পড়ল, কমলা বৌদি বাবার দূর সম্পর্কের আত্মীয়া, যিনি একদিন হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন। লোকজন বলতো তিনি নাকি রাতে এই বাড়ির পেছনের কুয়ার পড়ে গিয়েছিলেন, কিন্তু লাশ কখনো পাওয়া যায়নি। আমার গলা শুকিয়ে গেল। আমি পেছন ফিরতেই দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, কে ওখানে, কে? ঠিক সেই মুহূর্তে বিড়ালটা লাফ দিয়ে জানালা দিয়ে বাইরে চলে গেল। আর আমি দেখলাম জানালার বাইরে উঠোনে একটা নারী ছায়া দাঁড়িয়ে আছে, মাথায় শাড়ি ঢাকা, হাতে লণ্ঠনের মতো কিছু একটা। ধীরে ধীরে মাথা তুলল, আর কুয়াশার মধ্যে আমি স্পষ্ট দেখতে পেলাম কমলা বৌদির মুখ। চোখ দুটো একদম ফাঁকা, ঠোঁটে হালকা হাসি। তুই ফিরেছিস শ্রুতি, আমি তোকে অনেক দিন ধরে খুঁজছিলাম। আমি স্তব্ধ, ঠোঁট শুকিয়ে গেছে, কিছু বলতে পারছিলাম না। শুধু দেখছিলাম কুয়াশার ভেতর থেকে ওর মুখটা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। আমি ছুটে নিচে নেমে এলাম। হৃদস্পন্দন যেন কান ফাটানো আওয়াজে ধুকপুক করছে। ভোরের আলো ফুটল। আমি দেখলাম প্রতুল কাকু বাইরে বসে আছেন। আমার চেহারা দেখে তিনি আটকে উঠলেন। তোমার চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে মা, তুমি একটুও ঘুমোওনি? আমি ধীরে বললাম, কাকু, কমলা বৌদি, উনি কি সত্যি মারা গিয়েছিলেন? কাকু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব নিচু গলায় বললেন, মারা যাননি মা, উনি শেষ রাতে তোমার বাবার সঙ্গে ঝগড়া করেছিলেন। তারপর থেকে কেউ ওকে দেখেনি, কিন্তু প্রতি বছর এই সময়ে কেউ না কেউ বাড়ির জানালায় ওর ছায়া দেখে। আমার গলা কাঁপছিল। মানে, উনি এখনো এখানে আছেন? কাকু দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো, কারণ এই বাড়িটা পুরো ভাঙার আগেও বলেছিল, যতদিন কেউ এই বাড়ির রক্তের সম্পর্ক নিয়ে বাঁচবে, ততদিন আমি এখানেই থাকব। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মাথার ভিতর ঘুরছিল একটা চিন্তা, আমি কি সেই সম্পর্কের শেষ মানুষ? তাহলে কি আমি এখন পুরনো বাড়ির শেষ বাসিন্দা? সেই রাতে
আমি একা থাকবো না ঠিক করেছিলাম, কিন্তু ভাগ্য বোধহয় অন্য পরিকল্পনা করেছিল। কারণ সন্ধে নামতেই প্রতুল কাকু অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়লেন। আমাকে বললেন, আজ তুমি একা থেকো মা, কাল সকালে আমি ফিরব। আমি কিছু বলতে পারিনি। চারপাশে ঘন অন্ধকার নেমে আসছিল। জানালার বাইরে আবার সেই পরিচিত হাওয়া বইছে, আর হাওয়ার সঙ্গে যেন কেউ ফিস ফিস করে বলছে, তুই তো প্রতিশ্রুতি। রাতটা ছিল একেবারে নিস্তব্ধ। প্রতুল কাকু চলে যাওয়ার পর পুরো বাড়িটা যেন অচেনা হয়ে গেল। চাঁদের আলো ছুঁয়ে ছুঁয়ে পড়ছে আধভাঙা দেওয়ালে, আর বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পচা ফুল আর ধূপের মিশ্রণ। আমি বসেছিলাম নিচের ঘরে, হাতের লণ্ঠনের আলোয় পুরনো অ্যালবামটা খুলেছিলাম। বাবার পুরনো ছবিগুলো, আমার ছোটবেলার হেসে থাকা মুখ, আর পেছনের পাতায় লুকোনো একটা চিঠি। চিঠিটার ওপর ধুলো জমেছিল, কিন্তু কালির দাগ এখনও স্পষ্ট। লেখা ছিল, কমলা, আমি তোকে সব কিছু বুঝিয়ে বলবো, কিন্তু এই বাড়ির কেউ জানবে না। আমাদের সম্পর্ক লুকিয়ে রাখতেই হবে, শ্রুতির ভবিষ্যতের জন্য। অমিত সেন। আমি জমে গেলাম। অমিত সেন মানে আমার বাবা? চিঠিটা কাপা হাতে পড়ছিলাম, আর মনে হচ্ছিল চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। বাবা আর কমলা বৌদির মধ্যে এমন সম্পর্ক ছিল? তাহলে মা জানতেন? তাহলে ওর মৃত্যু, ওটা কি সত্যি দুর্ঘটনা? আমার গলা শুকিয়ে গেল। ঠিক তখনই দরজার পাশে থাকা আয়নায় কিছু একটা নড়ল। আমি তাকিয়ে দেখি, আয়নায় আমার প্রতিবিম্বের পাশে আরও এক নারীর ছায়া। দীর্ঘ চুল, শাড়ি পরা, আর চোখ দুটো জল জল করছে। আমি ঘুরে তাকাতেই ছায়াটা নেই, কিন্তু আয়নায় এখনও দেখা যাচ্ছে। সে দাঁড়িয়ে আছে আমার পেছনে, মুখে মৃদু হাসি। সত্য জানলে শান্তি পাস না শ্রুতি? আমি পেছন ফিরে চিৎকার করে উঠলাম, তুমি কি চাও? শব্দের প্রতিধ্বনি দেওয়ালে ফিরে এলো। কোনো উত্তর নেই, শুধু বাতাসে মৃদু হাসির শব্দ ঘুরে বেড়াচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আওয়াজগুলো স্পষ্ট হতে লাগল। কেউ হাঁটছে বারান্দায়, জানালার পাশে কাঁচে টোকা দিচ্ছে, আর কোথা থেকে এক নারী কণ্ঠ গুনগুন করছে পুরনো কোনো সুর। আমি হঠাৎ মনে পড়ল, শৈশবে কমলা বৌদি আমাকে এক গান শোনাতেন, ঘুম পাড়ানি মাসি পিশাচি, চোখে দে ঘুম। একই সুর এখন কেউ গুনগুন করছে। আমার চোখে পানি চলে এলো। হয়তো উনি কিছু বলতে চাইছেন। আমি লণ্ঠন হাতে নিয়ে বাইরে বেরোলাম। বাড়ির পেছনে কুয়োটার দিক থেকে শব্দ আসছে। পথে মাটি ভিজে, ঘাসে শিশির। যতই এগোচ্ছি গন্ধটা তত তীব্র হচ্ছে, ধূপ, মাটি আর রক্তের মতো কাঁচা গন্ধ। কুয়োর পাশে গিয়ে দেখি একটা পুরনো পিতলের বাটি পড়ে আছে, তার ভেতরে শুকিয়ে যাওয়া সিঁদুর, আর পাশে মাটির নিচে অর্ধেক বেরিয়ে থাকা একটা বালা, যেটা আমি ছবিতে দেখেছিলাম কমলা বৌদির হাতেই ছিল। আমি কাপা হাতে সেটা তুলতেই চারপাশের বাতাস যেন জমে গেল। কুয়োর জল হঠাৎ ঘোলা হয়ে উঠল, আর তার ভেতর থেকে এক নারীর মুখ উঠে এলো, ফ্যাকাশে, ভেজা, তবুও স্পষ্ট। ওরা আমাকে ঠেলে দিয়েছিল শ্রুতি। আমি স্থির হয়ে গেলাম। কে কে ঠেলেছিল? তোর মা আর তোর বাবা। বুকের ভেতর যেন বাজু পড়ল। না, অসম্ভব। তুই তখন ছোট, কিছু জানতিস না। আমি গর্ভবতী ছিলাম, আর ওরা চেয়েছিল আমাকে মুছে দিতে, যেন এই বাড়ির সম্মান বাঁচে। তারা বলেছিল আমার মৃত্যুতে বাড়ি শান্তি পাবে, কিন্তু আমি শান্তি পাইনি শ্রুতি, কারণ আমার সন্তান এই বাড়িতেই আছে। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। সন্তান মানে আমি? কুয়োর জলে হালকা ঢেউ উঠল।
নারী কণ্ঠ বলল, তুই আমারই মেয়ে। আমার বুকের ভেতর থেকে চিৎকার বেরিয়ে এলো, কিন্তু শব্দটা আটকে গেল কুয়াশার ভেতর। তোর বাবা আমাকে বাঁচতে দিল না, কিন্তু তোকে ওরা নিজেদের নামে বড় করল। আমি তোর ওপর রাগ করিনি শ্রুতি। আমি শুধু চাই ওরা যা লুকিয়ে রেখেছিল তা বেরিয়ে আসুক। তুই সত্যিটা জানিস এখন, তাই তুই হবি এই বাড়ির শেষ বাসিন্দা। কুয়োর জল থেমে গেল, বাতাস নিস্তব্ধ। আমি মাথা নিচু করে বসে রইলাম। কান্না থামছিল না। ভোরের আলো ফুটতেই কাকু ফিরে এলেন। আমার মুখ দেখে বললেন, তুমি আজ অন্যরকম দেখাচ্ছ মা, যেন অনেক কিছু জেনে গেছ। আমি ফিসফিস করে বললাম, হ্যাঁ কাকু, এখন আমি জানি এই বাড়িটা কার রক্তে গড়া। কাকু স্থির হয়ে গেলেন। তারপর খুব নিচু গলায় বললেন, তাহলে বুঝলে কেন ও এখনো শান্তি পায়নি? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আজ আমি ওর শান্তি দেব। কাকুর চোখে অদ্ভুত দৃষ্টি, ভয়, শ্রদ্ধা আর একটুখানি অপরাধ বোধ। আমি তখন জানতাম না ওর শান্তি দেওয়া মানে আমার নিজের শেষ শুরু। সন্ধ্যা নামতেই আকাশে মেঘ জমেছিল। পুরনো বাজিটার চারপাশে বাতাস ঘুরে বেড়াচ্ছে, জানালার কাজ টুংটাং করছে। আমি জানতাম আজ রাতেই সব শেষ করতে হবে। আজ এই বাড়িটাকে মুক্তি দিতে হবে। আমি ছোটবেলায় বাবার ঘরের এক পুরনো কাঠের আলমারি মনে পড়ল, যেটা সবসময় তালাবন্ধ থাকত। বাবা বলতেন ওখানে পুরনো কাগজপত্র আছে, কিন্তু এখন জানি সেই আলমারির ভেতরেই হয়তো লুকানো আছে সেই রাতের সত্য। আমি কাকুকে অনুরোধ করলাম চাবিটা দিতে। তিনি চুপচাপ মাথা নিচু করে বললেন, তোমার বাবার নিষেধ ছিল কেউ যেন ওই আলমারি খোলে না। আমি দৃঢ় গলায় বললাম, কিন্তু আমি তার মেয়ে নই কাকু, আমি কমলা বৌদির মেয়ে। কাকুর চোখে পানি চলে এলো। তিনি আলতো করে পকেট থেকে পুরনো মরচে ধরা চাবিটা এগিয়ে দিলেন। আলমারি খুলতেই একটা তীব্র গন্ধ বেরোলো, পুরনো কাগজ, পচা কাঠ আর কিছু ধূপের গন্ধ। ভেতরে কিছু কাগজের ফাইল, একটা ডায়েরি আর লাল কাপড়ে মোড়া ছোট্ট বাক্স। ডায়েরিটা খুলে দেখি বাবার হাতের লেখা। আজ কমলা আবার বাড়িতে এসেছে। ও বলছে ওর পেটের সন্তান আমার। আমি ওকে বুঝিয়েছিলাম এটা অসম্ভব, কিন্তু ও শান্ত হচ্ছে না। পাতা উল্টাতেই আরেকটি লেখা। আজ ওর সঙ্গে বড় ঝগড়া হলো। ও হুমকি দিল সব বলে দেবে আমার স্ত্রীকে। আমি ওকে ঠেলে দিলাম দরজা থেকে দূরে। তারপর আওয়াজ হলো কুয়োর দিক থেকে। আমি তাকাইনি। ডায়েরি থেকে চোখ সরিয়ে নিতে পারছিলাম না। হাত কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। আমি ধীরে ধীরে লাল কাপড়টা খুললাম। ভেতরে একটা পুরনো মঙ্গলসূত্র, আর তার সঙ্গে ছোট্ট এক ছেঁড়া শিশুর ছবি, আমার মুখের মতোই। বাতাসে তখন বজ্রপাতের গন্ধ। দরজার বাইরে হাওয়া কাঁপছে। লণ্ঠনের আলো নিভে যেতে যেতে আবার জ্বলে উঠল। হঠাৎ ঘরের কোণ থেকে এক মৃদু গলা, দেখলে তো এখন শ্রুতি? আমি ধীরে ধীরে পেছনে ফিরলাম, আর দেখি ও দাঁড়িয়ে আছে। কমলা বৌদি, শাড়ি ভেজা, মুখে সাদা ছোপ, চোখে এক অদ্ভুত